হ্যালো স্টুডেন্টস, আমার নাম হলো লোপামুদ্রা এবং আমার চ্যানেলের নাম হলো বায়োলজি মন্ত্রা বাই লোপামুদ্রা। আমি এখানে তোমাদের বায়োলজি সিলেবাস পড়াবো ক্লাস 9, 10, 11, 12-এর। আর আজকে আমি পড়াবো হচ্ছে উজেনেসিস। আমার আগের যে ক্লাসের যে ভিডিওগুলো আছে তার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখানে আমি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্পারমাটোজেনেসিস, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। আজকে আমি পড়াবো হচ্ছে উজেনেসিস। তো তোমাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করো। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো গিয়ে উজেনেসিস। তো উজেনেসিস কি সেটা আগে আমাদেরকে একটু জানতে হবে। উজেনেসিস ওকে। উজেনেসিস কথাটার মানে কি? জেনেসিস কথাটার মানে হচ্ছে প্রোডাকশন বা প্রডিউস করা, মানে কি তৈরি করা, প্রডিউস করা। ওকে, জেনেসিস কথাটার মানে হলো প্রডিউস করা বা তৈরি করা। আর কথাটার মানে কি? কথাটার মানে হলো এগ। কথাটার মানে হলো এগ বা ওভাম। তার মানে কি? তার মানে হচ্ছে এগ বা ওভাম প্রডিউস করা বা প্রোডাকশন করা বা তৈরি হওয়ার পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে উজেনেসিস। তাহলে হচ্ছে উজেনেসিস কোথায় হবে? যেরকম আমরা পড়েছিলাম স্পারমাটোজেনেসিস প্রসেস, যেরকম তোমাদের আমি বলেছিলাম যে হয় হচ্ছে টেস্টিসের সেমিনিফেরাস নালিকার মধ্যে, তেমনি উজেনেসিস কোথায় হয়? উজেনেসিস হয় হচ্ছে ওভারির মধ্যে হচ্ছে কি উজেনেসিস পদ্ধতিটা ঘটে। ঠিক আছে, এইবার দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস কি, যে যখন স্পারমাটোজেনেসিস ঘটে তখন কখন হয়? তো আমরা যে পড়েছিলাম যে মেলদের ক্ষেত্রে যখন পিউবার্টি হিট করে, দ্যাট মিনস অ্যাভারেজ 12 থেকে 13 বছর বয়সে যখন পিউবার্টি হিট করলো, তখন কিন্তু স্পারমাটোজেনেসিস প্রসিডিওর স্টার্ট হয়। বাট ইন কেস অফ উজেনেসিস প্রসেস কখন স্টার্ট হয়? উজেনেসিস প্রসেসটা স্টার্ট হয়ে যাওয়া হয়েছে যখন একটা ফিমেল ফিটাস, দ্যাট মিন ফিমেল ভ্রূণ যখন মায়ের গর্ভে থাকে, মাতৃগর্ভে অর্থাৎ মায়ের উম্বের মধ্যে থাকে, তখন থেকেই কিন্তু হচ্ছে যে উজেনেসিস প্রসেসটা হচ্ছে স্টার্ট হয়ে যায়। তাহলে কি? তাহলে দেখো একটা জিনিস আমি এখানে করছি, সেটা কি, যে মায়ের গর্ভ এখানে আঁকছি, এটা মায়ের গর্ভ, মায়ের গর্ভের মধ্যে আর কি আছে? বেবি আছে। এই বেবি আছে, মায়ের গর্ভের মধ্যে বেবি আছে, অ্যাম্বিলিক্যাল কর্ড দ্বারা যুক্ত। এই বেবিটা হচ্ছে কি এই বেবিটা ফিমেল ফিটাস। ঠিক আছে, ফিমেল ফিটাস আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই বেবিটা হলে গিয়ে ফিমেল ফিটাস। ঠিক আছে, এটা একটা মায়ের গর্ভে যে বেবি আছে সেই বাচ্চাটা হচ্ছে গিয়ে ফিমেল। এর যে ওভারি আছে, এরও দুটো ওভারি আছে। আমাদের ফিমেলদের বডির মধ্যে দুটো ওভারি থাকে। তাহলে এর যে দুটো ওভারি আছে, এই ভ্রূণ অবস্থায় থাকাকালীনই উজেনেসিস প্রসেস স্টার্ট হয়ে যায়। তাহলে আমি তোমাদেরকে কি বললাম, যে উজেনেসিস প্রসেস কিন্তু ভ্রূণ অবস্থা যখন হবে তখনই এর মধ্যে হচ্ছে উজেনেসিস প্রসেস স্টার্ট হয়ে যায়। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই যে ওভারিটা আমি এখানে দেখাচ্ছি, এই ওভারিটাকে আমি এখানে একটু ড্র করে দেখাচ্ছি। ঠিক আছে, তা আগের দিন যে ক্লাসটা আমি তোমাদের করিয়েছিলাম সেখানে আমি একটু ওভারি সম্পর্কে জাস্ট একটা ছোট্ট ধারণা দিয়েছিলাম। সেটা কি? সেটা হচ্ছে কি, যে একটা ওভারি যখন থাকবে যে কারো, সেটা হচ্ছে এই ফিটাস মানে এই ভ্রূণ অবস্থার ওভারি বলো বা একজন প্রাপ্তবয়স্ক মহিলাদের ওভারি বলো, ওভারির ভেতরের অংশকে আমরা দুই ভাগে ভাগ করি। এই পুরো অংশটাকে আমরা কি বলবো? এই পুরো অংশটাকে, এখানে যে পুরো অংশটা আছে, এই পুরো অংশটাকে আমরা কি বলবো? পুরো অংশটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রোমা।
এই পুরো অংশটাকে আমি বলবো হচ্ছে স্ট্রোমা। এবং এই স্ট্রোমার মাঝখানে একটা রক্তবাহ সমন্বিত অংশ থাকবে। এই স্ট্রোমা অংশের মধ্যে একটা রক্তবাহ সমন্বিত অংশ থাকবে, যে অংশটা মাঝখানে থাকবে। এবং এই অংশটার নাম কি? এই অংশটার নাম হলো গিয়ে মেডুলা। এই টার্মগুলো একটু মনে রাখবে। পুরো অংশটাকে বলবো স্ট্রোমা। স্ট্রোমার মাঝখানে যে রক্তবাহ সমন্বিত অংশ থাকবে তাকে আমরা বলবো হচ্ছে মেডুলা। এবং এই মেডুলার পরবর্তী যে মেডুলাকে বাদ দিলে স্ট্রোমার যে আরেকটা অংশ তাকে আমরা কি বলবো? তার নাম হচ্ছে গিয়ে কর্টেক্স। তার নাম হচ্ছে গিয়ে কর্টেক্স। এই জায়গাটাকে আমি বলবো হচ্ছে কর্টেক্স। আচ্ছা, এই কর্টেক্সের মধ্যেই কিছু ফলিকল আমরা দেখতে পারবো, অর্থাৎ কিছু কোষ দেখতে পারবো, যে কোষগুলো কি হবে? পরবর্তীকালে এগ বা ওভাম তৈরি করবে। তাই কর্টেক্সের মধ্যে কিছু কোষ দেখতে পারবো যারা পরবর্তীকালে কি তৈরি করবে? ওভাম তৈরি করবে। তাহলে এই কোষগুলোর নাম কি? তাহলে সবার ফার্স্ট আমাদেরকে এই কোষগুলোর নাম পড়তে হবে। তাহলে এই কোষগুলোর নাম কি? এই কোষগুলোর নাম হচ্ছে গিয়ে, যে এখানে যে জার্ম সেলগুলো থাকবে, এই জার্ম সেলগুলো সব জায়গায় ভর্তি হয়ে থাকবে, সেই জার্ম সেলগুলোর নাম কি? এটা কিন্তু আমি ফিটাল ওভারির কথাই বলছি, যে ফিটাল ওভারিতে আমরা কি কি দেখতে পাবো। হ্যাঁ, আমি এখানটা লিখে রাখি ফিটাল ওভারি। ওকে, এই ফিটাল ওভারিতে আমি কি কি দেখতে পাচ্ছি সেটা বলছি। তো ফিটাল ওভারির মধ্যে কিছু আমি জার্ম কোষ দেখতে পারবো। জার্ম কোষ মানে কি? আগের দিনে স্পারমাটোজেনেসিস প্রসেসে আমি বলেছিলাম, জার্ম কোষ মানে হচ্ছে যার বিভাজন ক্ষমতা, অনেক দিন বিভাজন করার ক্ষমতা থাকে, ঠিক আছে? তেমনি কিন্তু এই জার্ম কোষের আবার স্পারমাটোগোনিয়ামের মতো 70 বছর অবধি বিভাজন করার ক্ষমতা নেই। এই জার্ম কোষগুলোর একটা লিমিটেড পিরিয়ড অবধি বিভাজন করার ক্ষমতা আছে। তাহলে এই যে জার্ম কোষগুলো থাকবে, সেই জার্ম কোষগুলোর নাম কি? সেই জার্ম কোষগুলোর নাম হচ্ছে উগোনিয়াম। মনে রাখবে, এই জার্ম কোষগুলোর নাম হচ্ছে উগোনিয়াম। তাহলে এই জার্ম কোষগুলো হচ্ছে কি হবে? ভ্রূণ অবস্থায় বিভাজিত হবে। তাহলে লিখে রাখি উগোনিয়াম। উগোনিয়াম জার্ম কোষ, এবং এটা হচ্ছে 2n। দ্যাট মিনস হচ্ছে কি? উগোনিয়াম হচ্ছে সবসময় হচ্ছে ডিপ্লয়েড কোষ। এবং উগোনিয়ামের কাজ কি হবে? উগোনিয়াম, এগুলো কিন্তু আবারও বলছি সব ভ্রূণ অবস্থায় হচ্ছে কিন্তু, ঠিক আছে? কন্টিনিউটি ভ্রূণ অবস্থায় হচ্ছে। আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, যে এই উজেনেসিস প্রসেসটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস প্রসেস। মাঝখানে আবার কিছুদিন থেমে যায়, তারপরে আবার চালু হয়, ঠিক আছে? তো আমরা সেই জায়গাগুলো পড়বো, যে কখন থেমে গেল, আবার কখন আবার ফার্স্ট থেকে স্টার্ট হলো, এই জিনিসগুলো আমি বলবো। আচ্ছা, তাহলে উগোনিয়াম যে জার্ম কোষগুলো আছে তারা কি করবে? মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে নিজের সংখ্যা বাড়াবে, ঠিক আছে? তাহলে উগোনিয়াম কি হবে? মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে, ঠিক আছে? এক মিনিট। উগোনিয়াম সেল কি হবে? মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে নিজের সংখ্যা বাড়াবে এবং প্রাইমারি উসাইট তৈরি করবে। প্রাইমারি উসাইট তৈরি করবে। প্রাইমারি উসাইট অলসো হচ্ছে কি 2n সেল। তাহলে উগোনিয়াম কি করলো? উগোনিয়াম কোন পদ্ধতিতে বিভাজিত হলো? মাইটোসিস। মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কি তৈরি করলো? প্রাইমারি উসাইট তৈরি করলো। প্রাইমারি উসাইট কি হবে? মানে হচ্ছে উগোনিয়াম নিজের সংখ্যা বৃদ্ধি করলো। তাহলে হচ্ছে আমি তাহলে এখানে একটা জিনিস করে দিই তোমাদেরকে, যে কোনটা আমি উগোনিয়াম দেখিয়ে দিলাম। এটা হচ্ছে উগোনিয়াম। ওকে, আচ্ছা, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলো এবং প্রাইমারি উসাইট তৈরি করলো। তাহলে আমি কি করব? আমি এবার এদের সংখ্যা বৃদ্ধি করি। আচ্ছা, তাহলে আমি এখানে উগোনিয়াম থেকে প্রাইমারি উসাইট তৈরি করে দিই। এরা সব প্রাইমারি উসাইট তৈরি করলো ভ্রূণ অবস্থার মধ্যে। ওকে, এইবার
কি হবে, এবার খুব ইন্টারেস্টিং জিনিস যে প্রাইমারি উসাইট এরপরে মিওসিস ডিভিশন অর্থাৎ মিওসিস বিভাজনটা শুরু করবে, কিন্তু মিওসিস বিভাজন কমপ্লিট হবে না। অর্থাৎ মিওসিস 1 স্টার্ট করবে, কিন্তু মিওসিস যে বিভাজন আছে সেটা কি হবে, কমপ্লিট হবে না। তাহলে বললাম কি যে প্রাইমারি যে উসাইট আছে সে হচ্ছে কি করবে, মিওসিস বিভাজন স্টার্ট করবে। ওকে, মিওসিস 1 started but stopped by prophase 1। ওকে, তাহলে কি প্রাইমারি উসাইটের মধ্যে মিওসিস ডিভিশনটা জাস্ট স্টার্ট হবে, কিন্তু প্রোফেজ 1-এ গিয়ে সেটা আটকে যাবে। ওকে, কি প্রাইমারি উসাইট, তাহলে কি হবে দেখো এখানটায় প্রাইমারি উসাইট হচ্ছে 2n, তাহলে মিওসিস 1 স্টার্টেড হচ্ছে কিন্তু কমপ্লিট হয়নি, তাহলে কি এর আমরা জানি মিওসিস 1-কে আমরা রিডাকশনাল ডিভিশন বলি, তাই তো? রিডাকশনাল ডিভিশন মানে হ্রাস বিভাজন ঘটে, ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে, কমে যায়। তাহলে যেহেতু প্রাইমারি উসাইট মিওসিস 1 শুরু হয়েছে কিন্তু কমপ্লিট হয়নি, তাহলে কি হবে, এর কিন্তু ক্রোমোজোমের সংখ্যা চেঞ্জ হবে না। প্রাইমারি উসাইটের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু চেঞ্জ হবে না। এই প্রসেসটা অর্থাৎ উগোনিয়াম থেকে প্রাইমারি উসাইট তৈরি হবে এবং মিওসিস 1-এ গিয়ে এটা আটকে যাবে। এই কর্মকাণ্ড হতে হতে কি হবে, এই কর্মকাণ্ড হতে হতেই আমাদের বেবি কি হবে, ডেলিভার হয়ে যাবে। দ্যাট মিন্স কি পার্চুয়েশন ঘটবে। অর্থাৎ কি হবে, ভ্রূণ অবস্থা থেকে পার্চুরেশন অর্থাৎ বেবি ডেলিভার হওয়ার আগ অবধি প্রাইমারি উসাইট অবস্থার মধ্যে ও কি করবে, থাকবে। এই বেবি তখন সেই মুহূর্তে কি হবে, ডেলিভার হয়ে যাবে। তাহলে এই ভ্রূণ অবস্থা থেকে প্রাইমারি উসাইট অবধি এসে পার্চুরেশন হবে এবং এইটুকু জায়গার মধ্যে ও কি করবে, ওর কাজ বন্ধ করে রাখবে। ঠিক আছে, এইবার দেখো খুব ইন্টারেস্টিং, পার্চুরেশন যখন হবে তখন এই প্রাইমারি উসাইটের মধ্যে কি কি চেঞ্জেস আসবে সেটা আমরা দেখব। তাহলে যখন কি হবে, উগোনিয়াম থেকে প্রাইমারি উসাইট তৈরি হবে, প্রাইমারি উসাইট মিওসিস 1-এ গিয়ে স্টপড হয়ে যাবে, প্রোফেজ 1 দশাতে গিয়ে স্টপড হয়ে যাবে, তখন ও যে বেবি আছে, ফিমেল বেবি আছে, সে কি বলবে যে আমার কাজ হয়ে গেল, আমার কাজ শেষ, তা তো না। ও কি করবে, ও নিজের কাজ করে যাবে। তো ও নিজের কাজ কিভাবে করবে, ও নিজের কাজ খুব সুন্দরভাবে করবে। সেটা দেখো কি, এই যে কর্টেক্স আছে, এই যে ওভারির মধ্যে কর্টেক্স আছে, ও কর্টেক্সের থেকে কিছু সেল নিজের চারপাশে লেয়ার করে দিবে। ও কর্টেক্সের যে সেলগুলো আছে দিয়ে নিজের চারপাশে লেয়ার করে দিবে। এই যে প্রাইমারি উসাইটগুলো আছে সে কর্টেক্সের সেল নিয়ে নিজের চারপাশে একটা লেয়ার তৈরি করে দিবে। এই যে প্রাইমারি উসাইট নিজের চারপাশে এরকম একটা এখানেই আমি দেখিয়ে দিচ্ছি, নিজের চারপাশে কি করবে, কর্টেক্সের সেল নিয়ে ও কি করবে, একটা লেয়ার তৈরি করবে। এই যে কোষটা হবে, যখন এই লেয়ার তৈরি করা কোষটা হবে তখন এই প্রাইমারি উসাইটকে আমরা কি বলবো, প্রাইমারি ফলিকল। প্রাইমারি ফলিকল। তুমি যদি ফিটাল ওভারিকে ট্রান্সভার্স সেকশন করো তাহলে কিন্তু তুমি ফিটাল ওভারির মধ্যে শুধু প্রাইমারি ফলিকল দেখতে পাবা। এরপরে যখন আমাদের পিউবার্টি হিট করবে তখন এই প্রাইমারি ফলিকলসের মধ্যে আমরা চেঞ্জেস দেখব। বয়ঃসন্ধিকালে এই প্রাইমারি ফলিকলসগুলোর মধ্যে আমরা চেঞ্জেস দেখব। তাহলে আরেকবার আচ্ছা, এরপরে একটা জিনিস এটা বলবো, এই প্রাইমারি ফলিকলের সংখ্যা বাড়তে থাকবে। ঠিক আছে, কি করলো, প্রাইমারি উসাইটের মধ্যে কর্টেক্সের থেকে সেল নিয়ে এই প্রাইমারি ফলিকলগুলো তৈরি করলো। আচ্ছা, কর্টেক্সের যে সেলগুলো নিল, এই সেলগুলোকে আমরা কি বলবো, কর্টেক্সের থেকে যে সেলগুলো নিয়ে বাইরে লেয়ার তৈরি করলো সেই সেলগুলোকে আমরা বলবো গ্র্যানুলোসা সেল। গ্র্যানুলোসা সেল। ওকে,
গ্র্যানুলোসা সেল। এই গ্র্যানুলোসা সেল দিয়ে কি করবে, প্রাইমারি উসাইটের বাইরে একটা ও কভার তৈরি করে দিবে। আর তখন এই গ্র্যানুলোসা সেল সম্বন্ধিত প্রাইমারি উসাইটকে আমি বলবো প্রাইমারি ফলিকল। ওকে, আচ্ছা, এই প্রাইমারি ফলিকল অবধি কী করবে, ও হচ্ছে এই ফিটাল যে ভ্রূণ কি এত দূর অবস্থায় এসে ওর পার্চুরেশন হয়ে যাবে। এবং এই ভ্রূণ অবস্থার মধ্যে তুমি যদি ওর ওভারিতে দেখো তাহলে হচ্ছে ওর সংখ্যা কত, কয়েক মিলিয়ন ও হচ্ছে মানে কয়েক মিলিয়ন বলতে 7-8 মিলিয়ন এই প্রাইমারি ফলিকল নিয়ে একটি ফিমেল শিশু অর্থাৎ ফিমেল ফিটাস ও কী করবে, জন্মগ্রহণ করবে, ওর পার্চুরেশন হবে। এইবার জন্মের পর থেকে যখন পিউবার্টি আসবে, এই জন্মের পর থেকে যখন এই পিউবার্টি আসবে, অর্থাৎ যে এটা পার্চুরেশন হলো, পার্চুরেশন মানে হচ্ছে কি, আমি এখানে লিখে দিই জন্ম যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, আর এখানে হচ্ছে পিউবার্টি আসলো। ওকে, তাহলে মাঝখানে হচ্ছে কি একটা গ্যাপ চলে গেল, জন্ম থেকে পিউবার্টি মানে কি, আমরা ধরে নিলাম অ্যাভারেজ এজ 12 থেকে 13 ইয়ার্স। ওকে, 12 থেকে 13 ইয়ার্স এর মধ্যে যখন আসবে তখন ওই যে 7-8 মিলিয়ন আমি তোমাদেরকে বললাম যে প্রাইমারি ফলিকল তৈরি হয়েছিল, সেগুলো বেশিরভাগই ডিজেনারেট হয়ে যাবে। ডিজেনারেট কথাটার মানে কি, ডিজেনারেট কথাটার মানে হলে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ফলিকলসগুলো হচ্ছে ডিজেনারেট হয়ে যাবে। বেশিরভাগ ফলিকলস হচ্ছে ডিজেনারেট হয়ে যাবে। এই ডিজেনারেট হয়ে যাওয়াটাকে কি বলা হয়, এই ডিজেনারেট হয়ে যাওয়াটাকে বলা হয় ফলিকুলার অ্যাট্রেসিয়া। এই ডিজেনারেট হয়ে যাওয়াটাকে বলা হয় হচ্ছে ফলিকিউলার অ্যাট্রেসিয়া, অর্থাৎ জন্মের পরে পিউবার্টি আসার আগে যে 7-8 মিলিয়ন যে তোমার প্রাইমারি ফলিকল তৈরি হয়েছিল বেশিরভাগটাই নষ্ট হয়ে যাবে। এবং পিউবার্টি যখন হিট করবে তখন কত থাকবে, 60 থেকে 80,000 ফলিকলস পার ওভারি থাকে। 60 থেকে 80,000 পার ফলিকলস পার ওভারি হচ্ছে থাকে যখন পিউবার্টি হচ্ছে হিট করবে। ঠিক আছে, তাহলে দেখো আরেকবার একটু রিপিট করে দিই যে স্পারমাটোজেনেসিস প্রসেস যেরকম আমরা পড়েছিলাম যে 12-13 বছরে শুরু হয়, উজেনেসিসের ক্ষেত্রে একদম আলাদা। উজেনেসিস শুরু হয়ে যায় হচ্ছে মাতৃগর্ভে যখন প্রথম ভ্রূণ বা জাইগোট তৈরি হবে, তখনও কিন্তু এই প্রসেস অলরেডি স্টার্ট হয়ে যায়। এখানে আমি তোমাকে একটা ফিটাল ওভারি দেখিয়েছি। যে কোনো ওভারির ক্ষেত্রে আমরা ভেতরের অংশটাকে আমরা বলবো, টোটাল অংশটাকে আমরা বলবো স্ট্রোমা। স্ট্রোমার দুটো পার্ট, একটা মেডুলা, একটা কর্টেক্স। মেডুলা হচ্ছে রক্তবাহ সমন্বিত অংশ এবং কর্টেক্সের মধ্যে আমরা কিছু ফলিকলস দেখতে পারবো। কর্টেক্সের মধ্যে সবথেকে দামি যে প্রেশিয়াস ফলিকলসটা আছে, সে প্রেশিয়াস ফলিকলের নাম হচ্ছে উগোনিয়াম, কারণ এরা হলো জার্ম সেল। যতদিন পর্যন্ত একটি মহিলার মেনস্ট্রুয়াল সার্কেল চলে, এই জার্ম সেল বা উগোনিয়াম তার কাছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, আচ্ছা, উগোনিয়ামের পরে কি হবে, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে ওর নিজের সংখ্যা বৃদ্ধি করবে। তো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি যেহেতু হচ্ছে নিজের সংখ্যা, তাহলে কি তুমি এইটুকু জানো যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। এবং উগোনিয়াম মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে তৈরি করে প্রাইমারি উসাইট। তো দে অল হ্যাভ 2n সেল। ঠিক আছে, মানে ডিপ্লয়েড সেল। এরপরে কি হবে, প্রাইমারি উসাইট মিওসিস 1-এ অর্থাৎ রিডাকশনাল ডিভিশনে জাস্ট প্রবেশ করবে, কিন্তু স্টপড হয়ে যাবে প্রোফেজ 1-এ। ও পরেরটুকু আর করতে পারবে না, তখন ওকে জাস্ট বলবো স্টপড। এই যখন স্টপড হয়ে যাবে তখন ও কী করবে, প্রাইমারি উসাইট কর্টেক্সের থেকে গ্র্যানিউলোসা সেল নিয়ে নিজের সেলের বাইরে একটা লেয়ার তৈরি করবে। এই লেয়ার, গ্র্যানিউলোসা সেল লেয়ার সহ প্রাইমারি উসাইটকে আমি বলবো প্রাইমারি ফলিকল। এমত অবস্থায় কি হবে, ওর
বেবি ডেলিভার হয়ে যাবে, অর্থাৎ জন্মগ্রহণ করবে। জন্মগ্রহণ করার পর থেকে আপ টু পিউবার্টি অবধি এই প্রসেসটা হচ্ছে বন্ধ থাকবে। জন্ম থেকে 12-13 বছরের মাঝখানের যে গ্যাপটার মধ্যে এখানে এই উজেনেসিস প্রসেসটা বন্ধ থাকে। তখন কি হয়, একটা ফিটাল ওভারির মধ্যে প্রায় 7 থেকে 8 মিলিয়ন হচ্ছে তোমার প্রাইমারি ফলিকল দেখতে পাবো। কিন্তু পিউবার্টি আসার আগে বেশিরভাগ প্রাইমারি ফলিকলস হচ্ছে নষ্ট হয়ে যায় বা ডিজেনারেট হয়ে যায়, যেটার নাম হচ্ছে যেটাকে আমরা বলবো ফলিকিউলার অ্যাট্রেসিয়া। এবং যখন পিউবার্টি হচ্ছে হিট করবে তখন হচ্ছে কি 60 থেকে মানে 60 to 80,000 ফলিকলস পার ওভারই থাকবে। এতটুকু অবধি তুমি পড়ে নাও। এরপরে যেটা আমরা পড়বো পিউবার্টি হিট করার পরে কি কি চেঞ্জেস আসবে সেই জায়গাটা পড়বো, ঠিক আছে? এইটুকু দেখে নাও। তাহলে এখন আমরা কি দেখব, যে পিউবার্টি আসার পরে অর্থাৎ পিউবার্টি যখন হিট করবে তখন ফিমেল ওভারিজের মধ্যে কি কি চেঞ্জেস আসবে সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব। তাহলে এতটুকু তোমাদের বোঝা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এরপরে আমি কি করব, আমি এটুকু হচ্ছে, তাহলে আমি জন্মের পরের এই পোর্শনটা আচ্ছা থাকুক, যদি না হয় পরে আমি মুছে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখ এখানে আমি একটা প্রাইমারি ফলিকলসের আঁকা এঁকেছি। সেখানে কি করেছি, একটা প্রাইমারি ওসাইট নিচ্ছি। প্রাইমারি ওসাইটের পাশে হচ্ছে কি বলেছিলাম, গ্র্যানিউলোসা সেল দ্বারা একটা লেয়ার তৈরি হয়, এটাকে বলে দিই গ্র্যানিউলোসা সেল। সেল দ্বারা হচ্ছে একটা প্রাইমারি ওসাইটের বাইরে হচ্ছে একটা লেয়ার তৈরি হবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি ফলিকল। তো এরপরে কি হবে, এরপরে যখন পিউবার্টি হিট করবে তখন কি হবে, তখন হচ্ছে যে তোমরা জানো যে হাইপোথ্যালামাস থেকে, তোমরা এই কথাগুলো আমি বারবার বলেছি যে হাইপোথ্যালামাস থেকে কি হয়। তো হাইপোথ্যালামাস থেকে GnRH গোনাডোট্রপিক রিলিজিং হরমোন খরিত হয়। গোনাডোট্রপিক রিলিজিং হরমোন পিটুইটারিকে উদ্দীপিত করে বা স্টিমুলেট করে, যার ফলে পিটুইটারি থেকে কি খরিত হয়, LH এবং FSH। এই FSH হরমোন কি করবে, প্রাইমারি ফলিকলকে স্টিমুলেট করবে এবং একে কি করবে, চেঞ্জেস হতে সাহায্য করবে। তাহলে FSH হরমোন কি করবে, প্রাইমারি যে ফলিকলস আছে তাকে উদ্দীপিত করবে এবং তাকে চেঞ্জেস করবে, এর আকার আকৃতির মধ্যে কিছু চেঞ্জেস আনবে। কেন আনবে, কারণ এর আকার আকৃতিতে যদি চেঞ্জেস আসে তাহলে আমাদের সব থেকে প্রেশিয়াস যে জিনিস সেটা হচ্ছে ওভাম তৈরি হবে। বুঝছো, এই যে ফলিকলসগুলো আমরা বানাচ্ছি, এই ফলিকলসগুলো রেডি হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে সেই প্রেশিয়াস মুক্তো তৈরি হবে। মুক্তো তোমরা জানো ঝিনুকের মধ্যে মুক্তো থাকে, তেমনি এই যে সেলসগুলো আমরা তৈরি করছি এর মধ্যে প্রেশিয়াস যে মুক্তোটা সেটা হচ্ছে ওভামকে তৈরি করার জন্য আমাদের এত কিছু করতে হবে, ঠিক আছে? তাহলে এতটুকু জায়গা আমি মুছে দিলাম যে FSH কি করবে, প্রাইমারি ফলিকলকে আর আকার এবং আকৃতির মধ্যে কিছু চেঞ্জেস আনবে, ঠিক আছে? তাহলে এতটুকু আমি মুছে দিলাম কারণ এরপরে বোঝার সুবিধার জন্য। তাহলে প্রাইমারি ফলিকলস এরপরে কিসে পরিবর্তন হবে, প্রাইমারি ফলিকল পরিবর্তন হবে হচ্ছে গিয়ে সেকেন্ডারি ফলিকলে। তাহলে প্রাইমারি ফলিকলস থেকে এই যে প্রাইমারি ফলিকলসগুলো আছে তারা সেকেন্ডারি ফলিকলসের মধ্যে চেঞ্জেস করবে, ঠিক আছে? তো এখানে একটু দেখানো একটু অসুবিধা হচ্ছে, নাহলে আমাকে আবার মুছতে হবে, সেজন্য এখানে থাক, আমি এখানে দেখাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করলাম, তাহলে হচ্ছে এই আমি একটা ফলিকলস আঁকলাম, তার মধ্যে আমাদের যে নিউক্লিয়াস বা DNA আছে সেটা হচ্ছে এটা, ওকে? আচ্ছা, এবার এর পাশে আমি কি করব, এর পাশে হচ্ছে তখন গ্র্যানিউলোসা সেলের একটা লেয়ার ছিল, এরপরে কি হবে, গ্র্যানিউলোসা সেলের অনেকগুলো লেয়ার জমে যাবে, এর চারপাশে প্রচুর পরিমাণ গ্র্যানিউলোসা সেলসের লেয়ার্সগুলো জমতে থাকবে, ওকে? প্রচুর পরিমাণ গ্র্যানিউলোসা সেলসের লেয়ার জমতে থাকবে।
আচ্ছা, এরকম করে ওর চারপাশে গ্র্যানিউলোসা সেলসের লেয়ার জমবে, অনেক বেশি পরিমাণ লেয়ার জমবে। এবং আর কি করবে, এই যে স্ট্রোমার যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজম থেকেও কিছু লেয়ার এর বাইরে চারপাশে জমা হবে, ঠিক আছে? স্ট্রোমার সাইটোপ্লাজম থেকেও কিছু লেয়ার এসে এর চারপাশে জমা হবে। এই লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে থিকা লেয়ার, এই লেয়ারটাকে আমরা বলবো থিকা লেয়ার। ওকে, আচ্ছা, এই থিকা লেয়ারের, এই যে থিকা লেয়ার, এই থিকা লেয়ারের বাইরের অংশটাকে আমরা কি বলবো? বাইরের অংশটাকে আমরা বলবো থিকা এক্সটার্না, থিকা এক্সটার্না। ওকে, আর ভেতরের অংশটাকে আমি কি বলবো? থিকা ইন্টারনা। তাহলে কি বললাম, ভেতরের অংশটাকে আমি বলবো থিকা, বাইরের অংশটাকে আমি বলবো থিকা এক্সটার্না, আর ভেতরের লেয়ারটাকে আমি বলবো থিকা ইন্টারনা। আর এই যে গ্র্যানিউলোসা সেলের যে অনেকটা পুরু লেয়ার তৈরি হলো, তখন এই লেয়ারটাকে আমি কি বলবো? তখন এই লেয়ারটাকে আমি বলবো জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা। ওকে, তখন এই লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে জোনা পেলুসিডা। এইবার এটা, তাহলে এটা হয়ে গেল আমার সেকেন্ডারি ফলিকল। তাহলে আমি এখানে একটু নিচে লিখে দিই যে এটা আমার সেকেন্ডারি ফলিকলস। আচ্ছা, সেকেন্ডারি ফলিকলস। এরপরে দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস হবে, এই তাহলে তুমি প্রাইমারি ফলিকল আর সেকেন্ডারি ফলিকলের দেখো, তুমি শেপটা দেখো, আকারটা দেখো, তুমি চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবার দেখো তুমি এর মধ্যে একটা জিনিস কি হবে, এই যে গ্র্যানিউলোসা সেলগুলো আছে, এই গ্র্যানিউলোসা সেলের মধ্যে কিছু তরল জমা হয়ে যাবে, ঠিক আছে? এই গ্র্যানিউলোসা সেলগুলোর মধ্যে কিছু তরল জমা হয়ে যাবে। সেই তরলগুলোকে আমি বলবো লিকার ফলিকিউলি। এই লিকার ফলিকিউলিগুলি একসাথে জমা হয়ে কি তৈরি করবে? একটা প্রকোষ্ঠ তৈরি করবে। এই লিকার ফলিকিউলিগুলি এরকম একসাথে জমা হয়ে গিয়ে একটা প্রকোষ্ঠ তৈরি করবে, ঠিক আছে? তাহলে এই যে প্রকোষ্ঠটা আছে, যেখানে এই লিকার ফলিকিউলিগুলি জমা হয়ে তৈরি করলো, তখন তাকে আমরা, এই প্রকোষ্ঠটাকে আমরা কি বলবো? অ্যান্ট্রাম, ঠিক আছে? এই এটাকে বলবো হচ্ছে আমি অ্যান্ট্রাম। আচ্ছা, এই অ্যান্ট্রাম সহ সেকেন্ডারি ফলিকিউলসকে আমরা বলবো অ্যান্ট্রাম ফলিকিউলস। এই অ্যান্ট্রাম সহ ফলিকিউলসকে আমরা বলবো অ্যান্ট্রাম ফলিকলস। ওকে, আচ্ছা, এরপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি, তাহলে তোমরা দেখো প্রাইমারি ফলিকল হয়ে গেল, প্রাইমারি ফলিকলকে FSH সেকেন্ডারি ফলিকল তৈরি করে দিল। এই যে সেকেন্ডারি ফলিকলস তৈরি হলো, প্রাইমারি উসাইটই কিন্তু প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকলসে তৈরি হয়ে গেল। সেই প্রাইমারি ফলিকলটা এবার কি হবে? মিওসিস 1 কমপ্লিট হবে, ঠিক আছে? এই প্রাইমারি উসাইট, দেখো প্রাইমারি উসাইট বেসিক্যালি কি? প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ফলিকলস, এটা তোমরা মনে রাখবা। ওকে, প্রাইমারি উসাইট মানেটা কি? প্রাইমারি উসাইট মানেটা হচ্ছে গিয়ে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ফলিকল। প্রাইমারি উসাইট কি করবে? যখন ভ্রূণ অবস্থাতে তৈরি হয়ে যাবে তখন ও প্রাইমারি ফলিকল করে থাকবে, যখন পিউবার্টি আসবে তখন প্রাইমারি ফলিকলগুলো কি হবে? সেকেন্ডারি ফলিকলসে পরিণত হবে। এবং এই যে সেকেন্ডারি ফলিকলসটা আছে, যেটা পরবর্তীকালে কি করবে? এই মিওসিস 1 যে আছে তার রিডাকশনাল ডিভিশন হবে, ঠিক আছে? তাহলে প্রাইমারি উসাইট বেসিক্যালি হচ্ছে প্রাইমারি ফলিকল অ্যান্ড সেকেন্ডারি ফলিকল, এটা একটু বোঝা গেছে? আচ্ছা, এবার এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, কি যে আমরা তখন পড়ে নিয়েছি যে অ্যাডোলেসেন্স পিরিয়ড যখন স্টার্ট হয় তখন কি হবে, ঠিক আছে? তো তখন হচ্ছে আমরা দেখে নিলাম যে প্রাইমারি ফলিকল
যে প্রাইমারি উসাইট আছে সে প্রাইমারি ফলিকল আমরা বলেছিলাম কারণ গ্র্যানুলোসা সেল ছিল, প্রাইমারি ফলিকল সেকেন্ডারি ফলিকলসে রূপান্তরিত হবে এবং এর পরের স্টেজে অংশগ্রহণ করবে যখন হচ্ছে কি হবে তোমার আমাদের পিউবার্টি হিট করবে। ওকে, তাহলে প্রাইমারি উসাইট যেটা কিনা মিওসিস 1-এর প্রফেজ 1 দশায় বন্ধ হয়ে গেছিলো সেটা এবার চালু হবে। তারপরে এরপরে কি হবে, এরপরে হচ্ছে মিওসিস 1 অলরেডি স্টার্ট হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, মিওসিস 1 ঘটবে। ওকে, মিওসিস 1 হবে। তাহলে মিওসিস 1কে আমরা কি বলি, মিওসিস 1কে আমরা বলি হচ্ছে রিডাকশনাল ডিভিশন। তাহলে প্রাইমারি উসাইট এবার রিডাকশন হয়ে যাবে, অর্থাৎ ক্রোমোজোমে প্রাইমারি উসাইটের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা ছিল 2n সেটা কি হবে, সেটা হচ্ছে রিডাকশন হয়ে এর সংখ্যা কমে যাবে। তাহলে কি হবে, এবং আমরা জানি প্রাইমারি উসাইট যেহেতু মিওসিস 1 হবে তাহলে 2 ধরনের কোষ তৈরি হবে। ঠিক আছে, 2 ধরনের কোষ তৈরি হবে। তাহলে আমি করি 2 ধরনের কোষ কি, আচ্ছা একটা হবে কি, এরা আবার এই যে 2 ধরনের কোষ তৈরি হবে সেটা হচ্ছে কি হবে, দেখতে 2 রকম হবে, অর্থাৎ আকারে 2 রকম হবে, একটা হবে ছোট এবং একটা হবে বড়, এবং তারা দুইজনই কি হবে, n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হবে। তাহলে মিওসিস 1 যেহেতু রিডাকশনাল ডিভিশন সেজন্য এখানটা আমি তাও একটু লিখে দিই, রিডাকশনাল ডিভিশন বা হ্রাস বিভাজন। রিডাকশনাল ডিভিশন হওয়ার পরে কি হবে, 2 ধরনের কোষ তৈরি হবে, একটা কোষ হচ্ছে ছোট এবং একটা কোষ হচ্ছে বড়। তাহলে কার মধ্যে রিডাকশনাল ডিভিশন হবে মিওসিস 1, মনে রাখবে সেকেন্ডারি ফলিকলসের মধ্যে হবে কিন্তু। ঠিক আছে, সেকেন্ডারি ফলিকলসের মধ্যে কিন্তু এই জিনিসটা তৈরি হবে, দ্যাট মিনস এই রিডাকশনাল ডিভিশন মিওসিস 1 ঘটবে এবং কি তৈরি করবে, 2 ধরনের কোষ তৈরি করবে, একটা দেখতে ছোট একটা দেখতে বড়। যে বড় কোষটা তৈরি হবে তার নাম কি, তার নাম হলো গিয়ে সেকেন্ডারি উসাইট, সেকেন্ডারি উসাইট। ওকে, আচ্ছা, এবং এনটাকে আমরা কি বলবো, পোলার বডি। ওকে, তাহলে এইবার আমরা হচ্ছে দেখব যে কি করে তোমার হচ্ছে সেকেন্ডারি উসাইটটা দেখতে কেমন হবে। তাহলে সেকেন্ডারি উসাইটটা আমরা আবার এখানে আঁকার চেষ্টা করব। ওকে, তাহলে সেকেন্ডারি ফলিকলস এবার রূপান্তরিত হবে এবং রূপান্তরিত হয়ে কি তৈরি করবে, গ্রাফিয়ান ফলিকলস। গ্রাফিয়ান ফলিকলস যেটাকে বাংলা বইয়ে লেখা আছে, বাংলা যে বই আছে তোমাদের সেখানে লেখা আছে পরিণত ডিম্বথলি। তাহলে পরিণত ডিম্বথলিটা কেমন হবে সেটাই আমরা, যেটাই হচ্ছে কিনা সেকেন্ডারি উসাইট, এটাই পরবর্তীকালে কিন্তু আমাদের পরের আবার ডিভিশনে যাবে, সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখনটাই আঁকি যে গ্রাফিয়ান ফলিকলসটা। ওকে, আচ্ছা, তাহলে কি জিনিস একই থাকবে। আচ্ছা, এই যে এখানে অ্যান্ট্রামটা দেখেছিলাম এটার শেপ আরও বেড়ে যাবে, অ্যান্ট্রামের শেপ বেড়ে গেল, এখানে নিউক্লিয়াস আছে। ওকে, নিউক্লিয়াসের বাইরে কি হবে, এর বাইরে এই যে গ্রাফিয়ান ফলিকল যখন তৈরি হবে, গ্রাফিয়ান ফলিকলের বাইরে তোমার হচ্ছে একটা লেয়ার তৈরি হয়, সাইটোপ্লাজমের একটা লেয়ার তৈরি হয়, যেই লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে ভাইটেলাইন পর্দা। ওকে, এটার বাইরে হচ্ছে একটা লেয়ার তৈরি হবে। এটা খুব ভালো করে মনে রাখবা তোমরা, লেয়ারটার নাম হচ্ছে ভাইটেলাইন পর্দা। ভাইটেলাইন পর্দা বা ভাইটেলাইন হচ্ছে মেমব্রেন। ওকে, আচ্ছা, এইবার এই ভাইটেলাইন পর্দার বাইরে কিসের লেয়ার থাকবে, জোনা পেলুসিডার একটা লেয়ার থাকবে। ওকে, ভাইটেলাইন পর্দার বাইরে কিসের লেয়ার থাকবে,
জোনা পেলুসিডার লেয়ার থাকবে, অনেক ঘন লেয়ার থাকবে, অনেক ঘন একটা লেয়ার থাকবে। ওকে, এটাকে আমরা কি বলবো? জোনা পেলুসিডা। আচ্ছা, ওকে, জোনা পেলুসিডা। আচ্ছা, এরপরে কি হবে? এর বাইরে থাকবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে থিকা লেয়ার। তোমাদেরকে বলেছিলাম থিকা লেয়ার। ওকে, আচ্ছা, তোমাদের এখন একটা প্রশ্ন হতে পারে যে ম্যাম কেন এত লেয়ার্স আছে? তাহলে যেটা বললাম যে তোমাদের এরকম একটা প্রশ্ন মনে আসতে পারে যে ম্যাডাম এত লেয়ার্স কিসের জন্য তৈরি হবে? এই যে এখানে দেখো অনেকগুলো লেয়ার তৈরি হয়, ঠিক আছে? এই লেয়ার্সগুলো কেন তৈরি হবে? যাতে সহজে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে যাতে না পারে, সেজন্য কি হয়? অনেকগুলো লেয়ার্স তৈরি হয়। এই লেয়ার্সটা কি? থিকা লেয়ার্স। ওকে, আচ্ছা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো গ্রাফিয়ান ফলিকলস। গ্রাফিয়ান ফলিকলস। ওকে, এটাকে আমরা বলবো গ্রাফিয়ান ফলিকলস। দেখো এখানে যে আমি সেকেন্ডারি উসাইড করেছি, সেকেন্ডারি উসাইডের সাথে আরেকটা জিনিস আছে, সেটা হলো গিয়ে পোলার বডি। তাহলে এই পোলার বডিটা কোথায় থাকে? এই পোলার বডিটা এইখানে থাকে, ঠিক আছে? পোলার বডির কাজ কি? পোলার বডির কোনো তেমন কাজ নেই। পোলার বডি পরবর্তীকালে কি হয়ে যায়? ও ডিজেনারেট হয়ে যায়। এই পোলার বডিটা এখানে থাকবে। ওকে, তাহলে গ্রাফিয়ান ফলিকলস বেসিক্যালি সেকেন্ডারি উসাইড। এরপরে যেটা হবে সেটা আমরা কি পড়েছিলাম? মিওসিস 2 হবে। কিন্তু এইখানেও আবার একটা খুব দারুণ জিনিস আছে। সেটা কি যে এই যে সেকেন্ডারি উসাইড তৈরি হবে, এই সেকেন্ডারি উসাইড তৈরি হয়ে যাওয়ার পরে তোমার মিওসিস 2 হবে, ঠিক আছে? মিওসিস 2 হবে। তাহলে আমি লিখি এখানে কি হবে? মিওসিস 2 হবে। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে রাখি, মিওসিস 2 started but stopped by মেটাফেজ 2। ঠিক আছে? মিওসিস 2 started but stopped by মেটাফেজ 2। আচ্ছা, এইবার কি হবে সেটা দেখি। সেই জিনিসটা কি যে দেখো এই সেকেন্ডারি উসাইড যে গ্রাফিয়ান ফলিকলসটা তৈরি হবে, দেন এই গ্রাফিয়ান ফলিকলসটা কি হবে? ফেটে যাবে এবং এই যে এখানে যে ওর নিউক্লিয়াসটা আছে বা ডিম্বাণুটা আছে, সেটা আস্তে আস্তে বার হয়ে যাবে, ঠিক আছে? বার হয়ে যাবে। যদি ইন কেস অফ যে এই তোমার কি বলবো ওটাকে, যদি তোমার সেক্সুয়াল ইন্টারকোর্স করার ফলে মেয়েদের শরীরের ভেতরে শুক্রাণুর প্রবেশ ঘটে, তাহলেই যে সেকেন্ডারি উসাইট আছে তার কি হবে? মিওসিস 2 কমপ্লিট হবে। মিওসিস 2 কখন কমপ্লিট হবে? যদি কি না শুক্রাণুর দেহের ভেতরে প্রবেশ ঘটে, তাহলে মিওসিস 2
কমপ্লিট হবে। কিন্তু ইন আদারওয়াইজ যদি শুক্রাণুর প্রবেশ দেহে না ঘটে তাহলে কিন্তু মিওসিস 2 কমপ্লিট হবে না। এটা কি হবে, মেটাফেজ 2 দশাতে গিয়ে এটা বন্ধ হয়ে যাবে এবং কি হবে যে গ্রাফিয়ান ফলিকলস থেকে আছে কি হয় যে এটা ফেটে যাবে এবং এই লেয়ার্সগুলো ফেটে গিয়ে ডিম্বাণুটা হচ্ছে আস্তে আস্তে বেরিয়ে যাবে এবং ডিম্বাণুর বাইরেও কিন্তু এই লেয়ার্সগুলোই থাকবে। ঠিক আছে, ইন কেস অফ যদি এটা আমাদেরকে পড়তে হবে যদি, ঠিক আছে, যদি সেকেন্ডারি উসাইটের মধ্যে যদি শুক্রাণুর প্রবেশ ঘটে তাহলে মিওসিস 2 হবে। তাহলে আমি এখানে কি করলাম, মিওসিস 2 স্টার্টেড হলো, মেটাফেজ দশাতে বন্ধ হয়ে গেল। ঠিক আছে, যদি ইন কেস অফ কি শুক্রাণুর প্রবেশ না ঘটে তাহলে এই টোটাল প্রসিডিওর এখানেই স্টপ হয়ে গেল। ইন কেস অফ যদি মিওসিস শুক্রাণুর প্রবেশ ঘটে তাহলে কি হবে, মিওসিস 2 হবে, মিওসিস 2 ঘটবে। তার ফলে কি হবে, সেকেন্ডারি উসাইট থেকে কি তৈরি হবে, আবার দুটো কোষ তৈরি হবে, একটা বড় একটা ছোট, এবং পোলার বডির থেকেও কি তৈরি হবে, দুটো কোষ তৈরি হবে ছোট ছোট। এই তিনটা ছোট কোষকে আমরা কি বলবো, পোলার বডি। এই তিনটা কোষকেই আমরা বলবো পোলার বডি, যেটা কিনা ডিজেনারেট হয়ে যায়। এবং যে সেকেন্ডারি উসাইট থেকে যে কোষটা তৈরি হলো তাকে আমরা বলবো হচ্ছে পরিণত ডিম্বাণু। তাকে আমরা, এরা কিন্তু সবই এন, যেহেতু রিডাকশনাল ডিভিশন হয়ে গেছে, এবং একে আমরা বলবো হচ্ছে পরিণত ডিম্বাণু। পরিণত ডিম্বাণু। ঠিক আছে, তাহলে কি বললাম, যদি শুক্রাণুর প্রবেশ ঘটে, যদি শুক্রাণুর প্রবেশ ঘটে, এখানে যদি স্পার্মের প্রবেশ ঘটে, ওকে, যদি স্পার্মের প্রবেশ ঘটে তাহলেই কিন্তু মিওসিস 2 হবে। কিন্তু যদি স্পার্মের প্রবেশ না ঘটে তাহলে কিন্তু মিওসিস 2 ঘটবে না, মেটাফেজ 2 দশাতে গিয়ে ওটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই টোটাল প্রসিডিওরটাকে আমি বলবো হচ্ছে উজেনেসিস। উজেনেসিস যখন তোমরা পড়বা তখন প্রাইমারি, সেকেন্ডারি এবং গ্রাফিয়ান ফলিকলসের হচ্ছে তোমাদেরকে গঠনটা পড়তে হবে। এবং আরেকটা জিনিস একটু বলে রাখি, গ্রাফিয়ান ফলিকলের মধ্যেই তো মিওসিস 2টা হবে। গ্রাফিয়ান ফলিকল থেকে যখন ডিম্বাণু তৈরি হবে তখন এটা ফেটে বার হয়ে যায়। ঠিক আছে, এই গ্রাফিয়ান ফলিকল থেকে ফেটে পরিণত ডিম্বাণুটা বের হয়ে যায়, তখন গ্রাফিয়ান ফলিকল কিসে পরিণত হয়, কর্পাস লিউটিয়ামে পরিণত হয়। মনে রাখবা, গ্রাফিয়ান ফলিকল থেকে অর্থাৎ পরিণত ডিম্বথলি থেকে যখন ডিম্বাণুটা বেরিয়ে যাচ্ছে তখন এই পরিণত মানে এই গ্রাফিয়ান ফলিকল অর্থাৎ পরিণত ডিম্বথলি কিসে পরিণত হবে, কর্পাস লিউটিয়ামে পরিণত হবে। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাক। নেক্সট ক্লাসে আমি ফার্টিলাইজেশন প্রসেস পড়াবো, কিভাবে ফার্টিলাইজেশন হচ্ছে সেই প্রসেসটা পড়াবো, আর না হলে ম্যানোস্ট্রুয়াল সার্কেলটা পড়াবো। ঠিক আছে, তো আজকে এইটুকু থাকলো, তোমরা এটা একটু দেখে নিও। যদি আমার এই পড়ানো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।